আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব এবং আমরা সবাই আজকে আলোচনা করব বাংলাদেশের নদ নদী নিয়ে। আপনারা সবাই জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, তো সেই নদ নদী থেকে অবশ্যই আপনাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই আপনি দেখতে পারবেন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, এটা হোক অ্যাডমিশন, জব সেক্টর, সব জায়গাতে এই নদ নদী থেকে প্রশ্ন আসবেই। তো আজকের আমরা ম্যাপ অ্যানালাইসিস করব, প্রত্যেকটা টপিক ওয়ান বাই ওয়ান টপিক অ্যানালাইজ করে পড়াশোনা করব, স্লাইডে পড়াশোনা করার চেষ্টা করব। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে এই ক্লাসটা অবশ্যই আপনারা লিখে প্র্যাকটিস করে করবেন, তাহলে আপনারা এটা থেকে অনেক বেনিফিট পাবেন। পাশাপাশি এটার যে বিগত বছরের এমসিকিউগুলো আছে সেগুলোও সলভ করবেন। তাহলে চলেন দেরি না করে খুবই দ্রুত আমরা ক্লাসের দিকে চলে যাই। আজকে যেহেতু নদ নদী পড়ব, আগে নদ নদীর কিছু বেসিক তথ্য আমরা জেনে নেই। মূলত নদ নদীর, বাংলাদেশের যে নদ নদী বা পুরো পৃথিবীতে নদী বিষয়ক যে বিদ্যা বা নদী নিয়ে যে আমরা পড়াশোনা করি, এই নদী বিষয়ক যে বিদ্যা, এটাকে বলা হয় পটোমোলজি। কি বলা হয় বলেন তো? পটোমোলজি বলা হয়। অনেকে পটামোলজিও বলে, অনেকে পটোমোলজি বলে। তো নদ নদী বিষয়ক বিজ্ঞান বা নদ নদী বিষয়ক যে বিদ্যা, যে বিজ্ঞান সম্পর্কিত আলোচনা, সেটাকে বলা হয় পটোমোলজি। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম যে নদী প্রণালী মানে কি? অর্থাৎ যেই নদীর দুইটা নদীর দেখবেন যে সুরমা এবং মেঘনা নদীর যে প্রণালী, এটা 669 কিলোমিটার এবং এটা যদি একটু অ্যানোনিমাস ভাবে এসেছে, কিন্তু এই নদ নদী বিষয়ক বিদ্যা থেকে মূলত আমরা আস্তে সবগুলো ডাটা আস্তে গ্যাদার করার চেষ্টা করব। তো দেখেন বর্তমানে এটা কিন্তু পরিবর্তনশীল। বর্তমানে নদ নদীর সংখ্যা 1415টা। এর আগে কিন্তু অনেকভাবে ছিল, যেমন 300 ছিল, 700 ছিল, 1000 ছিল, তারপর 1300 ছিল, সর্বশেষ 1415টা আমরা সর্বশেষ পেয়েছি। এটা আগামীতে কিন্তু আপডেট হতে পারে। তো এটা কিন্তু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা বাপাউবো কর্তৃক বাংলাদেশের বর্তমান নদ নদীর সংখ্যা হচ্ছে 1415টা, যার মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নদী, যেটা এশিয়ারও সবচেয়ে বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, যেটা হচ্ছে হালদা নদী। এই হালদা নদীটা কিন্তু খাগড়াছড়ি জেলায়, আপনারা সবাই জানেন খাগড়াছড়ি থেকে এটা উৎপত্তি। খাগড়াছড়ির বদনাতলী থেকে এটার উৎপত্তি এবং কালুরঘাটের কাছে গিয়ে এটার পতন হয়। বাংলাদেশের উৎপত্তি বাংলাদেশেই শেষ এমন একটা নদীর নাম হচ্ছে হালদা নদী, যেটা সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এখন এই ডাটাগুলো যারা অ্যাকুমুলেট করে, যারা এই নদী নিয়ে গবেষণা করে, তাদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ নদী কমিশন, এটাকে বলা হয় জয়েন্ট রিভার কমিশন অথবা জেআরসি। এই জেআরসিটা গঠিত হয়েছে 1972 সালে। আমরা দেখেছি 72 পরবর্তী সময় কিন্তু গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে বিশেষ করে বেশিরভাগ বড় নদীগুলো তো ভারত থেকে এসেছে। তো এই নদীগুলো নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিগুলা মূলত সম্পাদন করে এই জেআরসি বা জয়েন্ট রিভার কমিশন। তাহলে যদি প্রশ্ন আসে জয়েন্ট রিভার কমিশন কোন দুইটা দেশের মধ্যে, অবশ্যই এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। আচ্ছা, বাংলাদেশ সবচেয়ে ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর, যেটা 0.2 কিলোমিটার এবং এই বলেশ্বর নদীটা মূলত শেরপুর জেলায় আপনার খাতায় লিখে রাখবেন যে শেরপুর জেলায় এই বলেশ্বর নদী। ঠিক আছে। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র অলরেডি বলেছি, এটা হালদা নদী এবং বাংলাদেশের জলসময় উৎপত্তি এবং পতন হয়েছে যে নদীটা, এটাও কিন্তু হালদা। এই হালদা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য, যে বাংলাদেশের উৎপত্তি বাংলাদেশেই শেষ। এটা আবার এশিয়ার মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, যেখানে মূলত কাতলা জাতীয় বা কার্প জাতীয় যে মাছেরা, এই মাছেরা মূলত সেখানে ডিম পেরে আসে বা সেখানে তারা বাচ্চা উৎপাদন করে। আস্তে হিউজ পরিমাণে একটা ডিম সেখানে পাওয়া যায়, মাছের ডিম পাওয়া যায়। তো এটা নদ নদীর একদম বেসিক কনসেপ্ট। নদ নদীর আরও কিছু আমরা সম্পর্কে জানবো। এই নদ নদীর মধ্যে আপনাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে এই নদ নদীর সবচেয়ে দীর্ঘতম, আমরা যদি বলি সবচেয়ে দীর্ঘতম, আমরা আলাদা নদী নিয়ে আলোচনা করব, কিন্তু একটা কনসেপ্ট আপনাদেরকে দাঁড় করিয়ে দিই। সবচেয়ে দীর্ঘতম অথবা আমরা যদি বলি যে সর্বাধিক জেলা দিয়ে প্রবাহিত, হ্যাঁ, যার অপর নাম কীর্তিনাশা। পাশাপাশি আপনি এটাও মাথায় রাখতে পারেন, এই নদীর একটা আন্তর্জাতিক মানের নদী। তো এই যে নদীটা, এই নদীটাই মূলত হচ্ছে বাংলাদেশের পদ্মা নদী। এই পদ্মা নদীর ভারতীয় নাম কে বলতে পারবে বলেন তো?
পদ্মা নদীর ভারতীয় নাম গঙ্গা। ভারতের সবচেয়ে পবিত্র নদী হচ্ছে গঙ্গা। তাহলে যার ভারতীয় নাম গঙ্গা, গঙ্গা থেকে বাংলায় এসে কি হয়েছে? পদ্মা হয়েছে। তাহলে এটা একটা খুবই কোর কনসেপ্ট। পাশাপাশি আপনি দেখবেন এটা ছাড়াও আরও কিছু কনসেপ্ট আপনাদের পড়তে হবে, যেমন বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতমের পরে সবচেয়ে বৃহত্তম, মোটা, প্রশস্ত যে নদীটা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, আমি যদি বলি প্রশস্ততম, আমি যদি বলি বাংলাদেশ সবচেয়ে গভীরতম, বাংলাদেশের সবচেয়ে, আমরা যদি বলি যে নাব্যতম, অনেকে নাব্যতম বিষয়টা বুঝেন না। নাব্যতম মানে কি? যে নদী প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কিউসেক লিটার পানি নিয়ে যায়, অথবা যে নদীর নৌ চলাচলের জন্য সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে গভীর যে নদী, সেটাকে বলে নাব্য নদী। এবং সবচেয়ে নাব্যতম নদী বাংলাদেশের মেঘনা। তো এই সবগুলো নদী মূলত ইন্ডিকেট করে মেঘনাকে। মেঘনা। এই মেঘনার ভারতীয় নাম কি জানেন? এই মেঘনার ভারতীয় নাম বরাক। ভারতীয় নাম বরাক। এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করে যে উৎপত্তি স্থলে মেঘনার নাম কি? আমরা আনসার করব উৎপত্তি স্থলে মেঘনার নাম হচ্ছে বরাক। ঠিক আছে, এই ধরনের কনটেক্সটে কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এটা দুইটা গেল। এবার দেখেন বাংলাদেশের এই বৃহত্তম, এগুলো ছাড়াও বাংলাদেশের খরস্রোতা নদীটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটা? খরস্রোতা নদী, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা যে নদী, এই নদীটার নাম হচ্ছে কর্ণফুলী। তাহলে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। পাশাপাশি এই কর্ণফুলী দেখেন, যেটা খরস্রোতা হবে সেখানে স্রোত বেশি থাকবে। আর স্রোত বেশি থাকলে আপনি যদি একটা পাখা লাগিয়ে দেন, এই পাখা লাগালে সেটা কিন্তু টারবাইনটা প্রচুর পরিমাণে ঘুরবে এবং প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করবে। তো এজন্যই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই নদীর উপরে হয়েছে, যেটার নাম হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। তাহলে যদি প্রশ্ন হয় বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়, সেটা কিন্তু কর্ণফুলীর উপরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, পাশাপাশি একই সাথে লিখে দিচ্ছি, এটা একটু আগে আমরা পড়েছি, তারপর আবার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নদী। সবচেয়ে ক্ষুদ্রতম নদীটার নাম হচ্ছে বলেশ্বর। আগে ছিল গাঙ্গিনা, এখন হয়েছে বলেশ্বর। এই বলেশ্বর যে নদীটা, এই বলেশ্বরটা 0.2 কিলোমিটার, এবং এটা মূলত বাংলাদেশের শেরপুর জেলায় এই নদীটার অবস্থান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু নদ নদী রিলেটেড বেসিক কিছু ইনফরমেশন জেনে নিলাম। এবার আমরা প্রত্যেকটা কন্টেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানবো, এবং পরবর্তীতে সবশেষে আমরা কিন্তু নদ নদীর একটা বিস্তর ম্যাপ আলোচনা করব। ম্যাপ অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো যে উৎপত্তি কোথায় হচ্ছে, পতন কোথায় হচ্ছে, কোন নদী কোথায় কার সাথে যুক্ত হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে কোথায়, এগুলো সব কিছু আমরা দেখাবো। তো চলেন এবার পরেরটাতে আমরা চলে যাচ্ছি। বাংলাদেশের নদ নদীর কিছু কোর কনসেপ্ট, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় যে বিল, চলন বিল, এই চলন বিলের মধ্য দিয়ে কিন্তু একটা নদী গিয়েছে। এই নদীটার নাম হচ্ছে আত্রাই নদী। মাঝে মাঝে যদি প্রশ্ন আসে যে আত্রাই নদী কোন বিলের মধ্য দিয়ে গিয়েছে, এই আত্রা ইজ ইকুয়াল টু চলন বিল। ঠিক আছে, তাহলে আত্রাই চল, এভাবে করে মাথায় রাখতে পারবেন যে আত্রাই চল মানে আত্রাই নদীটা চলন বিলের মধ্য দিয়ে গিয়েছে। আচ্ছা, জোয়ার ভাটা হয় না কোন নদীতে? এটা হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদীকে আবার কুমিল্লার দুঃখ বলা হয়। কি বলা হয় বলেন তো? কুমিল্লার দুঃখ বলা হয়। এটা ভারতের রম্বুর অঞ্চল থেকে কিন্তু এই নদীটার উৎপত্তি হয়েছে। পাশাপাশি দেশের সবচেয়ে উঁচু সেতু, যেটাকে আমরা বলি পঞ্চম চীন মৈত্রী সেতু, এই সেতুটা কিন্তু গাবখান চ্যানেলের উপরে। এই গাবখান চ্যানেল কিন্তু সুয়েজ খালের সাথে কিন্তু তুলনা করা হয়। এই গাবখান চ্যানেলকে কার সাথে তুলনা করা হয়? সুয়েজ খাল, বাংলার সুয়েজ খাল বলা হয় এই গাবখান চ্যানেলকে। তো এই চ্যানেলের উপর দিয়ে যে সেতুটা, এটা বাংলাদেশ সবচেয়ে উঁচুতে অবস্থিত সেতু, যেটা হচ্ছে পঞ্চম চীন মৈত্রী সেতু। আচ্ছা, এই যে এখানে প্রশ্নটা চলে আসছে, দেখছেন যে বাংলার সুয়েজ খাল বলা হয় কাকে? এটা হচ্ছে গাবখান নদী বা গাবখান চ্যানেলকে। মাঝে মাঝে প্রশ্ন আসে যে গাবখানটা মূলত কোন জেলায় অবস্থিত? এটা কিন্তু ঝালকাঠি জেলায় অবস্থিত। অর্থাৎ ঝালকাঠির গাবখান নদী বা গাবখান চ্যানেল, এই চ্যানেলের উপরে বাংলাদেশ সবচেয়ে উঁচু একটা সেতু আছে, যেটার নাম হচ্ছে পঞ্চম চীন মৈত্রী সেতু। এটা ঝালকাঠিতে অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, এটা সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে। এই বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, এই বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট মূলত 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1977 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়।
ঢাকায়। কিন্তু এটা বর্তমানে এই নদী গবেষণা ইনস্টিটিউটটা অবস্থিত হারুকান্দি ফরিদপুরে। এই ফরিদপুরে আনা হয়েছে 1989-এর দিকে, 1989 অর্থাৎ 1989-এর দিকে কিন্তু এটা এখানে স্থানান্তরিত করা হয়েছিল। তাহলে যদি বলা হয় যে বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, হয়েছিল ঢাকায়। যদি বলা হয় বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট বর্তমানে কোথায় আছে, তাহলে আপনাদের আনসার করতে হবে হারুকান্দি ফরিদপুরে, বর্তমানে ফরিদপুরে আছে। আচ্ছা, বাঙালি নামের যে নদীটা এটা বগুড়া জেলায় অবস্থিত। তাহলে বাঙালি বগুড়া এবার মাথায় রাখবেন। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে, বা এই নদ বা নদীটা কিন্তু বাংলাদেশেই অবস্থিত না। অনেকে জানেও না এটা, যে বাঙালির দুঃখ বলা হয় এটাকে, বা বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, কিন্তু দামোদর বাংলায় নাই, এটা কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। এই পশ্চিমবঙ্গে অবস্থিত হচ্ছে এই দামোদর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বাংলাদেশের নদ নদী এই কনটেক্সটটা একটু ভালো করে পড়বেন। ডিটেলসে আমরা আলোচনা করলাম, এটা থেকে কিন্তু নতুন নতুন অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে। আচ্ছা, এবার আমরা আরও একটু সামনের দিকে যাই। এই বাংলাদেশের নদ নদীর মধ্যে আমাদের অনেক ম্যাপ অ্যানালাইসিস আছে, তার মধ্যে আমরা একটু আন্তঃসীমান্ত নদীটা একটু জেনে নেব। আন্তঃসীমান্ত কী জিনিস? আন্তঃসীমান্তর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে ট্রান্স বাউন্ডারি রিভার। ট্রান্স বাউন্ডারি রিভার। তাহলে এই যে ট্রান্স বাউন্ডারি রিভারটা আপনি দেখতে পাচ্ছেন, এই ট্রান্স বাউন্ডারি রিভার মানে হচ্ছে আন্তঃসীমান্ত নদী। আন্তঃসীমান্ত কি জিনিস? এই আন্তঃসীমান্তকে আপনি অন্য ভাষায় বলতে পারেন অভিন্ন নদী। অভিন্ন নদী নামেও আপনি বলতে পারেন। আর আপনি বলেন যে স্যার অভিন্ন নদী বা আন্তঃসীমান্ত নদী কী জিনিস? দেখেন, মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ। এখন এই বাংলাদেশের মধ্যে একটা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলো। তাহলে দেখেন, এটা ভারতেও ছিল, এটা বাংলাদেশেও আছে। তাহলে এই যে নদী একটা দেশ থেকে আরেকটা দেশের সীমানা ক্রস করে ফেললো, এটাকে বলা হচ্ছে আন্তঃসীমান্ত নদী বা ট্রান্স বাউন্ডারি রিভার। কয়েকটা সীমানা সে পার দিতে পারে বা পাড়ি দিতে পারে। তো এমন আন্তঃসীমান্ত নদী মোট আছে 57টা। এখন যদি 57টা নদী থাকে, বাংলাদেশ থেকে পসিবিলিটি কয়টা দেশ থেকে নদী আসতে পারে? যতগুলো দেশ বাংলাদেশের সীমান্তে আছে ততগুলো থেকে আসতে পারে। তাহলে বাংলাদেশের সীমান্তে আছে 2টা দেশ, একটা ভারত আর একটা মিয়ানমার। তাহলে সেক্ষেত্রে এই আন্তঃসীমান্ত 57টা নদী আমরা কাদের সাথে শেয়ার করব? এই 2টা দেশের সাথে শেয়ার করব, একটা ভারত আর একটা মিয়ানমার। এখন তো এমন না যে রাশিয়ার সাথে বাংলাদেশের সীমান্ত আছে, যে রাশিয়া থেকে একটা নদী ভলগা, এই ভলগা বাংলাদেশে আসবে, এমন কি সম্ভব? তো সেক্ষেত্রে বাংলাদেশ সীমান্তবর্তী 2টা দেশ, তাদের সাথে আমরা এই আন্তঃসীমান্ত 57টা নদী শেয়ার করব। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া, বাংলাদেশ এবং ভারতের সাথে অভিন্ন নদী আছে 54টি। একই সাথে আপনি দেখবেন যে বাংলাদেশ কি হলো, আচ্ছা, একই সাথে আপনি দেখবেন যে বাংলাদেশ এবং মিয়ানমার তাদের সাথে কিন্তু 3টি নদী আছে। 3টি, ঠিক আছে, 3টি নদী আছে। এবং এই 3টি নদী কি কি? 3টি নদী আমি একটু লিখে দিচ্ছি, তাহলে আপনাদের আর বাকি 54টা পড়তে হবে না, কারণ 3টা মুখস্থ করলে বাকি সব কিছু ভারতের সাথে। তাহলে 54টা নদী আর শিখতে হলো না। 3টি কি জিনিস? একটা হচ্ছে নাফ, একটা হচ্ছে সাঙ্গু, আর একটা হচ্ছে মাতামুহুরি। তাহলে নাফ, সাঙ্গু, মাতামুহুরি, এই 3টা বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী নদী বা আন্তঃসীমান্ত নদী। আর বাকি 54টা ভারত এবং বাংলাদেশের মধ্যে। যেমন আমরা যদি পদ্মাও কিন্তু ভারত বাংলাদেশের একটা আন্তঃসীমান্ত নদী। মহানন্দা, এটাও সেম। তো এগুলো একটু ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, দেখে দেখে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার আমরা দেখি যে ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টা? 54টা। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বা আন্তঃসীমান্ত নদী কয়টা? 3টা। কি কি? নাফ, মাতামুহুরি এবং সাঙ্গু। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখেন, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে একটা নদী, অর্থাৎ আমাদের এখানে উৎপন্ন হয়েছে, প্রবেশ করছে ভারতে, এমন নদী হচ্ছে একটা, যেটার নাম হচ্ছে কুলিক। আপনি এভাবে মাথায় রাখতে পারেন, আমরা যখন কুলি করে পানিটা কি করি? ফেলে দেই। আমরা কি আবার পানিটা নেই? অবশ্যই না। তাহলে কুলিক করে মাথায় রাখবেন যে আমরা কুলি করছি, কিন্তু সেটা আর নিচ্ছি না, ব্যাক নিচ্ছে না। অনেক সময় হয় যে নদীগুলো মাথায় থাকে না, যে কুলিক নদীটা, এই কুলিক নদীটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে গেছে, কিন্তু আর ব্যাক আসে নাই, প্রবেশ করেছে শুধু। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। এখানের মধ্যে নাফ নদীটা খুব ইম্পর্টেন্ট, যেটা দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার, এবং আপনারা জানেন যে মিয়ানমার বাংলাদেশের মধ্যে কিন্তু এই নাফ নদীটার অবস্থান। তাহলে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আন্তঃসীমান্ত বা ট্রান্স বাউন্ডারি যে রিভার, এটা সম্পর্কে আপনাদের ফুল ডিটেলস ক্লিয়ার। ওকে, তাহলে চলেন এবার পরের কনটেক্সটে যাই।
আন্তঃসীমান্ত নদীর মধ্যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ নদী আছে, যেমন বাংলাদেশ, ভারত এবং চীনের মধ্য দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে এটা হচ্ছে ব্রহ্মপুত্র, এবং এটা একটা নদ। আপনারা দেখবেন যে গুচ্ছ ইউনিভার্সিটি 25-26 যে সেশন, ঠিক আছে, 25-26 যে সেশন, এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 25-26 সেশনে একটা প্রশ্ন আসছে যে ভারত থেকে কোন নদী বাংলাদেশে প্রবেশ করে নাই। তো অনেকগুলোই ছিল, তার মধ্যে একটা অপশন ছিল ব্রহ্মপুত্র। আনসারটা ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্রের উৎপত্তি কিন্তু চীনের তিব্বত থেকে, তো সেক্ষেত্রে এটা চীনের তিব্বত থেকে আসছে। তাহলে এটা একটু আনসারটা মাথায় রাখবেন, এটা হচ্ছে রাইট আনসার। এই প্রশ্নটা কিন্তু বিগত বছর আসছে। আবার বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে কিছু নদী, তার মধ্যে কি আছে দেখেন তো, আছে মহানন্দা পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তে দেখবেন এই মহানন্দা আছে, মহানন্দা। তারপর দেখবেন আত্রাই, তারপর হচ্ছে পুনর্ভবা, তারপর আছে টাঙ্গন। তাহলে মহানন্দা, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন, এই চারটা নদী একটু ভালো করে পড়বেন। এই চারটা নদী বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফেরত এসছে। তাহলে এটা হবে বিডি, ইন্ডিয়া আবার বিডি। তাহলে বাংলাদেশ থেকে ভারত, আবার ভারত থেকে বাংলাদেশ, এই নদীগুলো হচ্ছে মহানন্দা, আত্রাই এবং পুনর্ভবা, টাঙ্গন, এই নদীগুলো। আচ্ছা, এর পরে ভুটান এবং ভারতের মধ্যে এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে একটা নদী, যেটার নাম হচ্ছে দুধকুমার। এটা সম্পর্কে অনেকেই জানে না, এটা একটা নিউ ডিটেলস, এটা সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন। তাহলে দুধকুমার হচ্ছে এমন একটা নদী যেটা ভুটান, বাংলাদেশ এবং ভারতের মধ্যে, ভারতের মধ্যে একটা নদী আছে যেটার নাম কি, দুধকুমার। আচ্ছা, বাংলাদেশ এবং ভারতকে পৃথক করেছে কোন নদী বলেন তো? এমন একটা নদী আছে সাতক্ষীরার শ্যামনগরের দিকটাতে, দেখবেন এই অঞ্চলটাতে একটা নদী আছে, এটা এই পাশে বাংলাদেশকে এবং এই পাশে ইন্ডিয়াকে পৃথক করছে। এই নদীটার নাম হচ্ছে হারিয়াভাঙা। কি নদী? হারিয়াভাঙা। এই হারিয়াভাঙা নদীর মোহনাতেই কিন্তু একটা দ্বীপ জেগে উঠেছিল এক সময়, হ্যাঁ, যেটার নাম ছিল পূর্বাশা দ্বীপ, হ্যাঁ, অথবা আমরা জানি যে এটার নাম আমরা দিয়েছিলাম ওই সময়টাতে পূর্বাশা দ্বীপ, আরও অনেকগুলো, নিউমুর আইল্যান্ড, এরকম অনেক নাম আমরা দিয়েছিলাম। পরবর্তীতে দ্বীপটা ডুবে গিয়েছিল। তো বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙা, এটা সাতক্ষীরা জেলায় অবস্থিত, একদম বাংলাদেশের বর্ডার সাইডে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আন্তঃসীমান্ত নদীর বা এই নদীগুলো যেগুলো এক একটা দেশের বর্ডার ক্ল্যাশ করে, এই নদীগুলো আপনাদের সবারই ক্লিয়ার। এবার আমরা এক একটা নদীর বেসিক সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এই নদীগুলো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে যে নদীটা নিয়ে আলোচনা করছি এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদ, যেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ নদ আছে, যেমন বাংলাদেশের মধ্যে আছে ব্রহ্মপুত্র নদ, কপোতাক্ষ নদ, কুমার নদ, এই ধরনের নদগুলো আছে বাংলাদেশে। তো এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের পর্বতের, হ্যাঁ, এটা হিমালয় পর্বত হবে না, দুঃখিত, এটা তিব্বতের। আপনি হিমালয় দিলে আপনি কনফিউজ হয়ে যাবেন, হিমালয় দরকার নাই, হিমালয় দিয়ে আপনি পদ্মা মাথায় রাখেন, এটা তিব্বত দিয়ে মাথায় রাখেন। তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরের হ্রদ থেকে এটার উৎপন্ন হয়েছে। তাহলে মনে করেন এটা হচ্ছে তিব্বতের বড় বড় পাহাড়, তার মধ্যে একটা পাহাড় আছে যেটার নাম হচ্ছে কৈলাস। এই কৈলাসের নিচে ধরেন একটা লেক জমা হয়েছে, একটা পুকুর হয়েছে, পুকুরের নাম হচ্ছে মানস, এবং এই মানস থেকে একটা নদী বের হয়েছে, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীটা আসছে সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আচ্ছা, এবার দেখেন প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে যে নদীটা, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এবং ব্রহ্মপুত্র নদের বাংলাদেশের প্রবেশ কোথায়? কুড়িগ্রাম জেলা দিয়ে। আমরা কোথায়, কুড়িগ্রাম থেকে কিভাবে যুক্ত হয়েছে, কিভাবে ঢুকেছে, সবগুলো আমরা পড়বো। তাহলে কুড়িগ্রাম জেলা রৌমারী, যেটা একটা ছিটমহল অঞ্চল, এই রৌমারী কিন্তু কুড়িগ্রামে অবস্থিত, এটা আমরা প্রথম ক্লাসে পড়েছি। তো এটা থেকে মূলত বাংলাদেশ অন্তরে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদের সাথে তিস্তা নদের মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে। আমরা একটু পরে প্রত্যেকটা নদী যখন যুক্ত করব, নদীগুলো যখন আবার নতুন শাখা প্রশাখা গজাবো, তখন দেখবেন যেগুলো সবগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ব্রহ্মপুত্র শিখলাম। এবার চলেন ব্রহ্মপুত্রের আরও কিছু বেসিক জিনিস সম্পর্কে একটু জেনে নেই। তো এই ব্রহ্মপুত্রের যে গতিপথ, এটা পরিবর্তিত হয়ে যমুনা নদী হয়েছে এবং পুরাতন ব্রহ্মপুত্র নামে প্রবাহিত হয়েছে। যে জায়গাটায়, সেটাতে 1787 সালে একটা ভূমিকম্প হয়েছিল ওই স্থানটাতে, এবং ভূমিকম্পের ফলে নদী স্বাভাবিকভাবে যাচ্ছিল,
1727 সালে ওই জায়গাটাতে ভূমিকম্প হলো এবং নদী দুইটা ডাইভার্ট হয়ে গেল, দুই পাশে চলে গেল। নতুন যে নদীটার গতিপথ হলো সেটার নাম হলো যমুনা, আর পুরাতন যে নদীটার প্রবাহ ছিল সেটা ব্রহ্মপুত্র থেকে হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্র। আচ্ছা, তো সেই জায়গাটায় ভূমিকম্প হয়েছিল কত সালে? 1787 সালে। সেই স্থানটার নাম হচ্ছে ডাউকি ফন্ট নামে ডাকা হয়। ডাউকি ফন্ট, যে জায়গাটাতে ভূমিকম্প হয়েছিল, এই ভূমিকম্পের স্থান, ভূমিকম্পের স্থান, এই ভূমিকম্পের স্থানটাকে বলা হয় ডাউকি ফন্ট। আচ্ছা, সেটা কোথায়? জামালপুরের দেওয়ানগঞ্জ। কোনপুর? জামালপুর, ময়মনসিংহ বিভাগের একটা জেলা জামালপুর। এই জামালপুরের দেওয়ানগঞ্জে কিন্তু সেই ঘটনাটা ঘটে। আচ্ছা, তাহলে পুরাতন ব্রহ্মপুত্র নদ জামালপুর ময়মনসিংহ জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে, বা কালনির সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এবং সেটা কোথায়? সেটা কিশোরগঞ্জের ভৈরব। এটা থেকে মূলত মেঘনার উৎপত্তি হবে, আমরা পড়ব। তারপর ব্রহ্মপুত্র নদের উপনদী কারা? উপনদী মানে কি আর শাখা নদী কি, এটা তো অনেকে ঝামেলা হয়, আমরা এটা একটু সলভ করে দিচ্ছি। উপনদী কাকে বলে আর শাখা নদী কাকে বলে? দেখেন, মনে করেন এটা হচ্ছে আমাদের মূল নদী। মূল নদী তাকেই বলে যে নদীটার গতিপথ সবচেয়ে বেশি এবং যে নদীটা সবচেয়ে প্রশস্ত, সবচেয়ে বেশি পানি যে জায়গাটা দিয়ে যায় সেটাই মূল নদী, সেই স্থানটাই মূল নদী। এখন এই মূল নদীর উপরে কোনো একটা নদী এসে পানি প্লাস করলো বা পানি এটাতে যোগ করে দিল, তাহলে এটা হবে উপনদী। উপনদী। আর মূল নদী থেকে কেউ যদি পানি নিয়ে চুরি করে চলে যায় তাহলে সেটার নাম হবে শাখা নদী। তাহলে শাখা নদী কি করছে? পানি মাইনাস। আর উপনদী কি করছে? পানি প্লাস। এটা মাথায় রাখবেন। তাহলে মূল নদী উপনদী পানি প্লাস করবে, শাখা নদী পানি নিয়ে চলে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু ভালো করে রাখবেন। তাহলে উপনদী অর্থাৎ এই ব্রহ্মপুত্র নদের মধ্যে পানি প্লাস করে, যোগ করে কারা? একটা হচ্ছে দুধকুমার, যেটা ভুটান থেকে এসে পানি যোগ করছে, একটা হচ্ছে ধরলা, একটা তিস্তা যেটা সিকিম থেকে এসে যোগ করছে, একটা আত্রাই, একটা করতোয়া। এগুলো হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী, পানি প্লাস করছে, মাইনাস করছে না কিন্তু, প্লাস করছে। তো আশা করছি এগুলো সবগুলোই পারবেন। এবার দেখেন পদ্মা নদী নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে প্রসিদ্ধ যে নদীটা সেটা হচ্ছে পদ্মা নদী। এই পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে। এই যে গঙ্গা থেকে এটার উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, যেটা বাংলাদেশ সবচেয়ে দীর্ঘতম নদী, এটা আমরা সবাই জানি। 341, কিছু কিছু ক্ষেত্রে 51, 41টাই বেশির ক্ষেত্রে দেখা যায়। তো এত কিলোমিটার। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী হয়েছে এবং প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে, যেটা বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা এবং সর্বপশ্চিমের উপজেলা শিবগঞ্জ। তাহলে এই যে সর্বপশ্চিমের জেলা এবং উপজেলা দিয়ে যে নদীটা প্রবেশ করেছে সেটার নামই হচ্ছে পদ্মা। এই পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে রাজবাড়ির গোয়ালন্দতে। আপনারা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক একটা ইনসিডেন্ট ঘটেছে, দেখবেন যে ওই যে বাস পড়ে গিয়েছিল ফেরি থেকে এবং বাসে সবাই যাত্রীরা নিহত হয়, বেশিরভাগ যাত্রী। তো সেটা হয়েছিল এই রাজবাড়ির গোয়ালন্দতে। তো যেটায় দুইটা নদী যুক্ত হয়েছে, পদ্মা এবং যমুনা। এই জন্য সেখানে কিন্তু একটা ঘূর্ণন তৈরি হয় এবং একটা স্রোত তৈরি হয় প্রচুর। তো এই পদ্মা নদী সম্পর্কে পড়বেন। পদ্মা নদী নিয়ে অনেক উপন্যাস আছে, অনেক গান আছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। তো এই পদ্মা নদীর উপরে ভারতীয়রা যে বাঁধ তৈরি করেছে সেটার নামই হচ্ছে ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ বাংলাদেশ থেকে 16.5 কিলোমিটার, 5 কিলোমিটার অথবা আমরা বলতে পারি যে 11 মাইল দূরে অবস্থিত। এবং এটার জন্য কিন্তু ফারাক্কা লং মার্চ ঘোষণা করেছিলেন মজলুম নেতা, জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, এবং তিনি কিন্তু সেই লং মার্চে গিয়ে অসুস্থ হয়ে যান, পরবর্তীতে মৃত্যুবরণ করেন এবং তাকে টাঙ্গাইলে সমাহিত করা হয়। তো এই ভারতের ফারাক্কা বাঁধটা এটা মূলত পদ্মা নদীর উজানে 1975 সালে চালু করা হয় এবং লং মার্চ হয়েছিল, এই লং মার্চ হয়েছিল 1976 সালে। 1976 সালে কিন্তু লং মার্চ হয়েছিল। আচ্ছা, তো পদ্মা নদীর অপর নাম কি? এটার নাম হচ্ছে কীর্তিনাশা। অনেকে এটা জানেই না যে কেন কীর্তিনাশা। অনেকে বলে যে নদী বন্যা হয় অনেক বেশি, ভাষায় নিয়ে যায়, পার ভেঙে ফেলে, এগুলোর জন্য কীর্তিনাশা। মূলত ওই সময়টাতে রাজা রাজবল্লভ ছিল। রাজা রাজবল্লভের যত কীর্তি আছে, তার যত স্ট্যাচু, তার যত সম্পত্তি, বিঘা বিঘা ধান বা তার যত সম্পত্তি, এই বিষয় সম্পত্তি পদ্মার ভাঙনে ধ্বংস হয়ে যায়। এই জন্য কার কীর্তি নষ্ট হয়েছে? রাজবল্লভের। এই জন্য কীর্তি যেহেতু তার শেষ করে দিয়েছে, এই জন্য এটার নাম হয়েছে কীর্তিনাশা। ঠিক আছে। পাশাপাশি পদ্মা নদীর উপনদী কি কি? উপনদী আছে মহানন্দা, আছে পুনর্ভবা, আছে টাঙ্গন, আছে নাগর, আছে কুলিক।
আর শাখা নদীগুলো কি কি, অর্থাৎ কারা পানি নিয়ে চলে যায়, দেখবেন ভৈরব, মাথাভাঙা, কুমার, আড়িয়াল খা, গড়াই, কুষ্টিয়া দিয়ে যেটা গিয়েছে, পশুর নদী এবং মধুমতি নদী, এগুলো সবগুলাই পদ্মার শাখা নদী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো একটা জিনিস সম্পর্কে পড়ব, একটা আলাদা আলাদা বিষয় নিয়ে পড়াশোনা করবো। আমরা কি করি, একসাথে সব খিচুড়ির মতো পড়াশোনা করি। পদ্মা পড়লাম, পদ্মা শেষ, আচ্ছা পদ্মা একটা রিভিশন দিলাম, যমুনা পড়লাম, যমুনা শেষ, রিভিশন দিলাম, ব্রহ্মপুত্র পড়লাম, রিভিশন দিলাম। এভাবে রিভিশন পদ্ধতিতে যখন আপনি পড়বেন, তখন আপনার পড়াশোনাগুলো মাথায় থাকবে ইনশাআল্লাহ। ওকে, পরে কনটেক্সটে চলে যাই যমুনা নদীতে। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে নতুন বা নবীনতম নদীর মধ্যে একটা হচ্ছে এই যমুনা নদী। অন্যতম নবীনতম বা নবীন একটা নদী হচ্ছে যমুনা নদী, যেটা 1727 সালে যখন ভূমিকম্প হলো তারপরে সৃষ্টি হয়েছে। আপনি দেখেন তো, বাংলাদেশের সবগুলো নদী হাজার হাজার বছরের ইতিহাস, এবং এই নদীটা মাত্র 1727 সালে হয়েছে। তাহলে সবচেয়ে নতুন নদী বা নবীনতম নদী বললে যমুনার নাম আমরা দেব। তো 1787 সালে যখন ভূমিকম্পটা হয়েই গেল, এই 1727 সালে যখন ভূমিকম্পটা হলো, তখন ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে যমুনা নাম ধারণ করে, এবং এটা জামালপুরের দেওয়ানগঞ্জে হয়, যেটা 288 কিলোমিটার দীর্ঘ। তো যমুনা নদীর উৎপত্তি বা উৎস মুখ হচ্ছে ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ আপনি এটা বলতে পারেন যে যমুনার উপনদী হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে? তাহলে সবচেয়ে বেশি চর আছে কোথায়, চর জেগেছে কোথায়? যমুনা নদীতে। কারণ যেহেতু ভূমিকম্পের কারণে পানি যাতায়াত করেছে ভিন্নভাবে, এবং এটার খুব ভালো একটা স্রোত নাই, এবং এবড়ো খেবড়ো স্রোত, তো যে কারণে নদীর উপরে কিন্তু প্রচুর পরিমাণে চর জাগে। আপনারা যমুনা সেতু যদি কেউ পাড়ি দিয়ে থাকেন, আপনারা খেয়াল করলে দেখবেন যমুনা সেতুটা পাড়ি দেওয়ার সময় অনেক চর দেখা যায়, এই সেতু থেকেই অনেক চর দেখা যায়। তো এটা একটু ভালো করে দেখবেন। এবার এই যে যমুনা নদী রাজবাড়ির গোয়ালন্দতে এসে পদ্মা প্লাস যমুনা হয়েছে, তাহলে পদ্মা প্লাস যমুনা এটা হয়েছে কোথায়? রাজবাড়ি গোয়ালন্দ। আমরা সবগুলো জিনিসই কিন্তু ম্যাপ স্টাডির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব, বুঝিয়ে দেব, শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে দেখেন যমুনা নদী এবং পদ্মা নদীর মিলিত স্রোতের নাম পদ্মা নদী। তাহলে যমুনা এবং পদ্মা যুক্ত হয়ে একটা নদী হয়েছে, সেই একটা নদীর নাম হচ্ছে পদ্মা। আচ্ছা, এবার আমরা পদ্মার যমুনার পরে যমুনার আরও কিছু বেসিক জিনিস সম্পর্কে জানি। যেমন বাংলাদেশের যে নদীতে পাশাপাশি দুই ধরনের স্রোত আছে, সেটা হচ্ছে পদ্মা নদী। ঠিক আছে? পাশাপাশি যমুনা নদীর প্রধান উপনদীগুলো কি কি দেখেন। উপনদী, যমুনার প্রধান উপনদীর একটা হচ্ছে আত্রাই, অর্থাৎ কারা এসে জল দেয়, পানি দেয়, আত্রাই। আছে করতোয়া, এই করতোয়ার পাশে কিন্তু মহাস্থানগড়, খুবই গুরুত্বপূর্ণ এই করতোয়া। আছে বাঙালি, বগুড়াতে অবস্থিত বাঙালি নদী, এবং আছে তিস্তা। তো এগুলো সবগুলাই পানি নিয়ে দেয় কাকে? যমুনাকে, এই জন্যই এগুলা যমুনার উপনদী। আচ্ছা, তারপরে যমুনার প্রধান শাখা নদী ধলেশ্বরী। যমুনার প্রধান শাখা এটা হচ্ছে ধলেশ্বরী নাম শুনছেন না? এই ধলেশ্বরী নদীটাই হচ্ছে যমুনার প্রধান শাখা নদী। যমুনা নদীর দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী হচ্ছে করতোয়া। তাহলে সবচেয়ে বড় উপনদী, সবচেয়ে বেশি পানি দেয় করতোয়া, আর সবচেয়ে বেশি পানি নিয়ে যায় কে? ধলেশ্বরী। এই যমুনার সাথে কানেক্টেড সবগুলা ডাটাই আমি আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকেন বারবার খাতায় লেখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। তো চলেন পরেরটাতে আমরা চলে যাচ্ছি। মেঘনা নদী, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম, গভীরতম, সবচেয়ে নাব্যতম নদী হচ্ছে এই মেঘনা, যেটার উৎপত্তি স্থলে আমরা পড়েছিলাম বরাক। উৎপত্তিতে কি নাম বলেন তো? বরাক। এটা কোথায় থেকে এসেছে? আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়। এই আসামের লুসাই পাহাড়, এটার উৎপত্তি স্থল হচ্ছে মেঘনা, এবং মেঘনার উৎপত্তি স্থল হচ্ছে আসামের লুসাই পাহাড়, যেটার ভারতীয় নাম হচ্ছে বরাক। তো বাংলাদেশ সবচেয়ে প্রশস্ততম, গভীরতম, প্লাস নাব্যতম, আমরা বলেছিলাম নাব্যতম, প্লাস সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত, তাহলে সর্বাধিক উপজেলা দিয়ে প্রবাহিত এই সবগুলো নদীর নামই হচ্ছে কি বলেন তো? মেঘনা। আবার দেখেন এই পদ্মা এবং মেঘনা যুক্ত হয়েছে কোথায়? যুক্ত হয়েছে চাঁদপুরে। দুঃখিত, পদ্মা এবং মেঘনা নদী যুক্ত হয়েছে কোথায়? যুক্ত হয়েছে চাঁদপুর জেলায়। এই যে চাঁদপুর জেলায় কিন্তু দেখবেন যে ইলিশের বিশাল বড় একটা সমারোহ হয়।
দুইটা নদী, এই দুটো নদী যুক্ত হয়েছে কিন্তু এই চাঁদপুর জেলায়। বাংলাদেশের সবচেয়ে নাব্যতম নদী হচ্ছে মেঘনা। পাশাপাশি মেঘনা নদীর দৈর্ঘ্য 221 কিলোমিটার, যেটা পানি উন্নয়ন বোর্ডের মতে, এবং আসামের বরাক নদীর নাগা ও মণিপুর অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে সুরমা ও কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবেশ করেছে সিলেট জেলা দিয়ে। তাহলে সিলেট জেলা দিয়ে প্রবেশ করেছে, এবং সিলেট দিয়ে প্রবেশ করে দুইটা নদী হয়েছে, একটা সুরমা আর একটা কুশিয়ারা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মেঘনা নদী কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে একটু ভালো করে পড়বেন, ডিটেলস একটু পড়বেন। মেঘনা নদী নিয়ে আরেকটু কিছু পড়াশোনা করি। কালনী নদী কিছু দূর দক্ষিণে প্রবাহিত হয়ে নাম ধারণ করেছে কিন্তু মেঘনা। আমরা দেখেছি যে কালনী প্লাস পুরাতন ব্রহ্মপুত্র এটা হওয়ার পরে কিন্তু যে নদীটা হয়েছে সেটার নাম হচ্ছে মেঘনা। তাহলে মেঘনা নদী কালনী এবং পুরাতন ব্রহ্মপুত্র যুক্ত হওয়ার পরেই কিন্তু সেটা হয়েছে। আচ্ছা, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে সুরমা এবং কুশিয়ারা মিলিত হয়ে নতুন স্রোতধারা যেটা হয়েছে সেটার নামই কালনী, এবং পরবর্তীতে ভৈরব বাজারের কাছে গিয়ে কালনী এবং পুরাতন ব্রহ্মপুত্র যুক্ত হয়ে মেঘনা নাম ধারণ করে, এবং মেঘনা পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এগুলো আমরা একটু পরে পড়বো ইনশাল্লাহ। তো এবার দেখেন মেঘনার প্রধান উপনদীগুলো কি কি। মেঘনার প্রধান উপনদী হচ্ছে তিতাস, আছে গোমতী, আছে মনু, আছে বাউলাই, এগুলো সবগুলা। আর বাংলাদেশের দুই ভাগে কিন্তু বিভক্ত হয়েছে এই মেঘনা নদী, এবং কিছু দূর গিয়ে পুনরায় মিলিত হয়েছে মেঘনা নদী, অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা মেঘনা পরবর্তীতে গিয়ে আবার মেঘনা যুক্ত হয়েছে। বিশেষ করে দেখবেন একটা মেঘনা কুমিল্লার অঞ্চল দিয়ে ঘুরে এসেছে, আর একটা মেঘনা পদ্মার সাথে যুক্ত হয়ে চাঁদপুর দিয়ে এসেছে। তো এইটা একটু ভালো করে খেয়াল করবেন। পরের দিকে আমরা চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদী। এই বুড়িগঙ্গা কিন্তু ঢাকার একদম প্রাণ কেন্দ্র ছিল এই বুড়িগঙ্গা। এখনও কিন্তু বুড়িগঙ্গা ঢাকাকে নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছে, সকল ওয়েস্টেজগুলো সে টেনে নিয়ে যাচ্ছে। তো বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল দোলাই নদী, ঠিক আছে। পাশাপাশি এই বুড়িগঙ্গা নদী ধলেশ্বরী নদীর একটা শাখা নদী। তাহলে দেখেন যমুনার শাখা ধলেশ্বরী, আবার ধলেশ্বরীর শাখা বুড়িগঙ্গা। তাহলে পানিটা কোথা থেকে আসতেছে, সোর্সটা কোথা থেকে আসতেছে, একদম উপরে যমুনা। আবার যমুনা কার শাখা বলা যায়, যমুনা কার থেকে চলে গিয়েছে, যমুনা চলে গিয়েছে ব্রহ্মপুত্র থেকে। তাহলে সেই ব্রহ্মপুত্র থেকে যমুনা হয়ে ধলেশ্বরী হয়ে বুড়িগঙ্গা, এটা একটা বিশাল প্রসেস। তো এই পুরোটা জিনিস একটু খেয়াল করবেন। ঢাকা শহরকে বন্যার হাত থেকে বাঁচাতে এই বুড়িগঙ্গার তীরে 1864 সালে একটা বাঁধ তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে বাকল্যান্ড বাঁধ। তাহলে বাকল্যান্ড বাঁধ কত সালে তৈরি করা হয়? 1864 সালে ঢাকা শহরকে বন্যার হাত থেকে বাঁচাতে এই বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু হয়েছিল। ওকে, পরে দেখি আমরা গুরুত্বপূর্ণ নদীর মধ্যে সবচেয়ে খরস্রোতা নদীটা কিন্তু বাকি আছে, সবচেয়ে স্রোত বেশি যেটাতে, খরস্রোতা। এই খরস্রোতা যে নদী, এই খরস্রোতা নদীটা উৎপত্তি, কর্ণফুলী নদীটার উৎপত্তি হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। লুসাই পাহাড় কিন্তু দুইটা, মাঝে মাঝে অনেকের কনফিউশন হয়। একটা লুসাই পাহাড় হচ্ছে আসামের লুসাই পাহাড়, আরেকটা লুসাই পাহাড় হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়, অর্থাৎ নিচের দিকে যেটা আছে। এবার দেখেন কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করেছে রাঙামাটি জেলা দিয়ে, এবং এই কর্ণফুলী নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র যেটা, এটা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু এই কর্ণফুলী নদীর তীরেই, কর্ণফুলী নদীর উপরেই হয়েছে। পাশাপাশি কর্ণফুলী নদীর প্রধান উপনদী কোনগুলা দেখেন, চেঙ্গি। এই চেঙ্গিকে বলা হয় খাগড়াছড়ির দুঃখ, খাগড়াছড়ির দুঃখ বলা হয়। মাইনি, ঠিক আছে, আছে হালদা, আছে রাখিয়াং, কাসলাং এবং বোয়ালখালী, এগুলো সবগুলো নদী, শাখা নদী, দুঃখিত উপনদী, অর্থাৎ পানি যোগ করে কর্ণফুলী নদীতে। যেমন হালদা নদী খাগড়াছড়ি বটনাতলি থেকে কালুরঘাট এসে এটার সাথে যুক্ত হয়, অর্থাৎ এটাতে পানি প্লাস করে। তাহলে পানি প্লাস করলে আমরা বলেছি আগেই যে সেটা হবে উপনদী, তাই না? আচ্ছা, পরটাতে আমরা চলে যাচ্ছি হালদা। এই হালদা নদীটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটার উৎপত্তি প্লাস পতন ইকুয়াল টু বাংলাদেশ। তাহলে যে নদীর উৎপত্তি এবং পতন বাংলাদেশে, সেই এরকম একটা নদীর নাম হচ্ছে হালদা, এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। এটা শুধুমাত্র বাংলাদেশের না, এটা এশিয়ার অন্যতম বৃহত্তম। তাহলে এশিয়ার অন্যতম বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে এই হালদা নদী, যেটা খাগড়াছড়ি এবং চট্টগ্রামের বাটনাতলি, অনেকে বলে বদনাতলি, তাহলে বাটনাতলি বা বদনাতলি যে পাহাড়, সেখান থেকে
এটার উৎপত্তি হয়েছে, এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের নদী কিন্তু এই হালদা নদী, মৎস্য প্রজননের জন্য বৃহত্তম এই হালদা নদী। ঠিক আছে, ওকে। এবার চলেন আরও একটা নদী নিয়ে আলোচনা করি। নদীটার নাম হচ্ছে ইসামতি নদী। নাম শুনেছি কিন্তু এটা সম্পর্কে ডিটেলস জানি না, অনেকগুলো ডিটেলস আছে। দেখেন, ইসামতি নদীকে মাঝখানে এটাকে সবচেয়ে বড় নদী ধরা হয়েছিল, কিন্তু এটা বড় নদী হবে না। এই ইসামতি নদী পাবনা জেলার সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন থেকে প্রবহমান পদ্মার শাখা নদী থেকে উৎপত্তি হয়েছে। পাশাপাশি এই ইসামতির শাখা রয়েছে 3টা। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে ইসামতি, যেটা 334 কিলোমিটার দীর্ঘ, এবং ইসামতির মোহনায় পতিত হয়েছে রায়মঙ্গল দিয়ে। রায়মঙ্গল আপনারা সবাই জানেন যে ইসামতি নদী বিভিন্ন জেলার নদী আছে, টোটাল 14টা। তাহলে ইসামতি নামে অনেকগুলো নদী আছে, কিন্তু মূল যে ইসামতি, সেই ইসামতি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। সবচেয়ে দীর্ঘতম হচ্ছে পদ্মা, আর দ্বিতীয় দীর্ঘতম কোনটা? ইসামতি। ওকে, পরেরটাতে চলে যাচ্ছে সাঙ্গু। দেখেন সাঙ্গু, এই সাঙ্গু নদী উৎপন্ন হয়েছে বাংলাদেশের মিয়ানমার সীমানায় আরাকান পর্বত থেকে সাঙ্গু, এবং এই সাঙ্গু নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। সাঙ্গু নদী প্রবাহিত হয়েছে চট্টগ্রাম বান্দরবন উপজেলা বা বান্দরবন জেলা দিয়ে। আমরা দেখেছি যে সাঙ্গু নদীর প্রধান উপনদী হচ্ছে ভোলু। তাহলে ভোলু একটা উপনদী। এই ভোলু উপনদীটা কার? ভোলু উপনদীটা হচ্ছে সাঙ্গু নদীর। সাঙ্গু। তাহলে সাঙ্গু নদী কোন 2টা জেলায় দিয়ে প্রবাহিত? সাঙ্গু নদী আছে আমাদের বান্দরবন এবং চট্টগ্রামের কিছু অঞ্চল দিয়ে এই সাঙ্গু নদীটা প্রবাহিত হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সাঙ্গু নদী ক্লিয়ার। এবার আসে নাফ। মিয়ানমারের সাথে গুরুত্বপূর্ণ 3টা নদী আছে, নাফ, সাঙ্গু, মাতামুহুরি। তার মধ্যে সাঙ্গু এবং নাফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দেখবেন এই নাফ কিন্তু বাংলাদেশের মিয়ানমারের মধ্যে সীমান্ত চিহ্নিতকারী একটা নদী, যে নাফ নদী 56 কিলোমিটার দীর্ঘ। কত কিলোমিটার? 56 কিলোমিটার দীর্ঘ। এবং এই নাফ নদীর উৎপত্তি মিয়ানমারের আরাকান পর্বত থেকে, এবং নাফ নদীর তীরে অবস্থিত বাংলাদেশ টেকনাফ উপজেলা এবং মিয়ানমারের আকিয়াব বন্দর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাঝে মাঝে প্রশ্ন আসে যে আকিয়াব বন্দর কোন নদীর তীরে অবস্থিত। এই আকিয়াব বন্দর কিন্তু মিয়ানমারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট। তো এই আকিয়াব বন্দর, মিয়ানমারের গুরুত্বপূর্ণ আকিয়াব বন্দর নাফ নদীর তীরে, এবং নাফ নদী পতিত হয় কোথায়? বঙ্গোপসাগরে। যে উপসাগরটা আমরাও শেয়ার করি, মিয়ানমারও শেয়ার করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ক্লিয়ার। নদী রিলেটেড আরও কিছু ডাটা, বেসিক ডাটাগুলো একটু জেনে নেই চলেন। নদী রিলেটেড খুবই বেসিক কিছু ডাটা আছে। যেমন বাংলার সুয়েজ খাল বলা হচ্ছে, এটা আমরা আগে পড়েছি যে ঝালকাঠির গাবখান নদীকে। উত্তরাঞ্চলের লাইফলাইন বলা হয় কিন্তু এই তিস্তা নদীকে। পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কিন্তু বিল ডাকাতিয়াকে, এটা একটা বিল। পশ্চিমা বাহিনীর লাইফলাইন বলা হয় গড়াই নদীকে, কুষ্টিয়ার অঞ্চল দিয়ে প্রবাহিত। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার মধ্য দিয়ে। তারপর হচ্ছে মাওয়া বা শিমুলিয়া ফেরিঘাট, এটাও কিন্তু মুন্সিগঞ্জে অবস্থিত। ফেরিঘাট থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে। তারপর কাউরাকান্দি বা কাঁঠালবাড়ি অথবা বাংলাবাজার ফেরিঘাট অবস্থিত মাদারীপুর জেলায়। দৌলতদিয়া ফেরিঘাট রিসেন্টলি, যেটাতে প্রচুর পরিমাণে বড় একটা দুর্ঘটনা ঘটেছে, বাস সহ অনেক মানুষ নিহত হয়েছে, সেটা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। তারপর পাটুরিয়া এবং আরিচা ফেরিঘাট অবস্থিত মানিকগঞ্জে, এবং জগন্নাথগঞ্জ ঘাট অবস্থিত জামালপুর জেলার সরিষাবাড়িতে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেক বিবিধর মধ্যে আমরা যেগুলো পড়ে নিলাম সেটা হচ্ছে ফেরিঘাট। এই ফেরিঘাট যদি প্রশ্ন না আসে তাহলে তো নাই, কিন্তু যদি চলে আসে তাহলে ফেরিঘাট থেকে হুট করে আপনাদের গোয়ালন্দর যে অঞ্চলটা, সেটা দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাট, সেটা কিন্তু হাইলাইটে আছে, সেটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তো দুঃখময় নদ নদী এর মানে কি? দুঃখময় নদ নদী মানে হচ্ছে নদীর দুঃখ, নদীর রিলেটেড যে দুঃখগুলো সেগুলো। যেমন কুমিল্লার দুঃখ বলা হয় কাকে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। ঢাকার দুঃখ বলা হয় বুড়িগঙ্গা নদীকে। পাশাপাশি খাগড়াছড়ির দুঃখ বলা হয় চেঙ্গি নদীকে, চেঙ্গি। আপনি দেখবেন যে চীনের একটা দুঃখ আছে, তাই না? চীনের দুঃখ বলা হয় কাকে? চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। সব দুঃখ একসাথে শেষ করে দিলাম, হোয়াংহো। তাহলে হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। তাহলে আশা করি দুঃখগুলো পারবেন। দামোদর বাংলার, চাকতাই হচ্ছে চট্টগ্রামের, তারপর হচ্ছে কুমিল্লার হচ্ছে গোমতী, এবং ঢাকার হচ্ছে বুড়িগঙ্গা। ওকে, তো কিছু বেসিক এবং খুবই একদম ব্যতিক্রম কিছু তথ্য দেখেন, যেগুলো মোটামুটি পরীক্ষাতে খুব কম আসে কিন্তু ইউনিক।
যেমন ইলশা নামের একটা নদী আছে, সেটা বরিশালে অবস্থিত। আন্দারমানিক নামের একটা নদী আছে, যেটা বরগুনা পটুয়াখালী অর্থাৎ একদম কোস্টাল লাইনে অবস্থিত। ঘুঘুর যে নদীটা, এটা কুমিল্লায় অবস্থিত। পালং নদীটা অবস্থিত শরীয়তপুরে। হ্যাঁ, শঙ্খ, এগুলো থেকে সবগুলো পড়ার দরকার নেই, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ দিয়ে দিচ্ছি। যেমন ইলশাটা আসতে পারে। শঙ্খ নদী রাঙামাটিতে আছে। ইরাবতী নদীটা অনেক হাইলাইটেড, জয়পুরহাটে আছে এটা। তারপর দেখবেন সুগন্ধা আছে ঝালকাঠিতে। তারপর এখান থেকে বংশী নদী আছে টাঙ্গাইলে। তারপর হচ্ছে আমরা এই এগুলো একটু ভালো করে দেখবেন। এই নদীগুলো থেকে আপনাদের পরীক্ষাতে রিপিট আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, নদ নদী যদি জানতে হয়, অবশ্যই নদ নদীর ম্যাপ অ্যানালাইসিসটা মুখস্থ করতে হবে। তো আমরা ইনশাল্লাহ আজকে সেটাই করব। নদ নদীর সবগুলা, এই যে কোন নদীর উৎপত্তি কোথায়, পতন কোথায়, এগুলো সবগুলোই আমরা দেখব। পাশাপাশি হচ্ছে এই নদ নদী মিলিত হয়েছে কোথায় সেটা দেখব, মিলিত হয়েছে কোন নদী তৈরি হয়েছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো নদী তীরবর্তী শহরগুলা, হ্যাঁ, ঐতিহাসিক যে স্থানগুলো, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই নদ নদীর উৎপত্তি, পতন এবং এই নদ নদীর বেসিক থেকে আপডেট পর্যন্ত প্রত্যেকটা ডাটা আমরা একটা ম্যাপের মাধ্যমে দেখার চেষ্টা করব। চলেন তাহলে আমরা সেটা শুরু করি, ম্যাপ অ্যানালাইসিস। আমি ম্যাপটা আঁকবো, সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে একটু খাতায় লেখার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে এবং জানতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমি যদি এটা হিসাব করি যে এটা যদি হয় বাংলাদেশ, এই বাংলাদেশের ঠিক নিচের দিকটাতে, এই অঞ্চলটাতে আছে বাংলাদেশের পুরো ম্যাপ, এবং এই ম্যাপটা দিয়ে আমরা কিন্তু এখন আলোচনা করব পুরো বাংলাদেশের সকল হিস্ট্রি। তো দেখেন, এবং এই ম্যাপের মধ্যে প্রথমে যে জিনিসগুলো আমরা পড়বো সেটা হচ্ছে উৎপত্তি স্থল। যেমন এই অঞ্চলটাতে হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশে একটা নদী প্রবেশ করলো। এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে। চাঁপাইনবাবগঞ্জ, তাহলে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে যে জেলা দিয়ে যে নদীটা প্রবেশ করলো, সেটার ভারতীয় নাম যদিও গঙ্গা, এটা বাংলাদেশে এসে এটা নদীর নাম হয়ে গেছে পদ্মা। নাম্বার 1 ডান। পদ্মা নদী উৎপত্তি হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। আপনি দেখেন এখানে আমরা প্রত্যেকটার উৎপত্তিগুলোকে একটা বক্স শেপ করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে ইজি হবে। এটা হচ্ছে উৎপত্তি, এটা হচ্ছে নাম্বার 1 উৎপত্তি। এবার দেখেন আরও একটা নদী আছে এই অঞ্চলটাতে, যেটা উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল, সিকিম। তাহলে এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে বাংলার যে নদীটা প্রবেশ করেছে এবং বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলা দিয়ে, নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করেছে। এই নদীটার নাম হচ্ছে তিস্তা। কি নাম? তিস্তা। তাহলে আমরা 2টা নদী পেলাম, পদ্মা, তিস্তা। এবার দেখেন আমরা একদম চীনে চলে যাব। এই অঞ্চলটা হচ্ছে চীন, এবং চীনের কোন অঞ্চল? চীনের তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর। তাহলে চীনের তিব্বতের কৈলাস শৃঙ্গের নিচে একটা সরোবর বা লেক আছে, সেই লেকের নাম হচ্ছে মানস লেক। সেই মানস লেক থেকে বাংলাদেশের অঞ্চলে যে নদীটা এসে এই তিস্তার সাথে যুক্ত হবে, সেটা বাংলাদেশে প্রবেশ করবে কোন জেলা দিয়ে বলেন তো? বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে সেটা কুড়িগ্রাম জেলা দিয়ে, কুড়িগ্রাম। এবং বাংলাদেশে এসে এই নদীটার নাম হবে ব্রহ্মপুত্র। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ব্রহ্মপুত্র নদ, এটার উৎপত্তি তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে। ওকে, এবার আসেন আরও একটা ফ্যাক্ট পড়ি আমরা। এই অঞ্চলটাতে আছে আসাম, এবং আসামের কোন অঞ্চল? আসামের লুসাই পাহাড়।
এই আসামের যে লুসাই পাহাড়, এই আসামের যে লুসাই পাহাড়, এই লুসাই পাহাড় থেকে বাংলাদেশে একটা নদী প্রবাহিত হয়েছে। এটা সিলেট থেকে দুইটা নাম ধারণ করেছে, দুইটা নদীতে বিভক্ত হয়ে সামনে প্রবাহিত হয়। তো প্রবেশ করেছে কোন জেলা দিয়ে? আবারও বলছি, প্রবেশ করেছে সিলেট জেলা দিয়ে। এবং উপরের যে নদীটা ভেঙে হয়েছে, উপরের নদীটার নাম হচ্ছে সুরমা, সুরমা। আর নিচে যে নদীটা ভেঙে হয়েছে সেটার নাম হচ্ছে কুশিয়ারা, কুশিয়ারা, কুশিয়ারা। একটার নাম সুরমা আর একটা নাম কুশিয়ারা। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করা হয় যে সুরমা কুশিয়ারার ভারতীয় নাম কি? এটার ভারতীয় নাম, এই যে নদীটা, এটা দুইটা নদী হয়েছিল। উপরের নদীটার নাম, সেটার নাম হচ্ছে বরাক, আর নিচের নদীটার নাম হচ্ছে তুই ভাই, তুই ভাই। তাহলে এটার নাম হচ্ছে বরাক, আর এই নদীটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে তুই ভাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বরাক নদীর সামনে কিন্তু মেঘনা হবে, এজন্য মেঘনার উৎপত্তি স্থল, এটার নাম বরাক। আচ্ছা, এবার আমরা এই অঞ্চলটাতে পড়ব ত্রিপুরা, ত্রিপুরার ডম্বুর। এই ত্রিপুরার যে ডম্বুর যে অঞ্চল, এই ত্রিপুরার যে ডম্বুর অঞ্চল, এই ডম্বুর অঞ্চল থেকে একটা নদী কিন্তু বাংলাদেশে প্রবাহিত হবে। এই নদীটা যেটা বাংলাদেশে প্রবাহিত হলো, এটার নাম হবে গোমতী, গোমতী নদী। এবং এটা বাংলাদেশে প্রবেশ করবে কুমিল্লা জেলা দিয়ে, কুমিল্লা জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। তাহলে অনেকগুলো নদী কিন্তু আমরা একটার পর একটা, একটার পর একটা নিয়ে আসতেছি। আমরা কিন্তু ভিতরে প্লাস মাইনাস করবো, আপাতত না। আচ্ছা, লাস্ট আর একটা নদী নিয়ে একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে প্রবাহিত হয়েছে। মিজোরামের, মিজোরামের লুসাই পাহাড়, লুসাই পাহাড়। এই মিজোরামের লুসাই পাহাড় থেকে ভাই যে নদীটা হয়েছে, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখবেন আপনারা, এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে রাঙামাটি জেলা দিয়ে। এই জেলাটার নাম হচ্ছে রাঙামাটি, রাঙামাটি। এবং এই নদীটা বাংলাদেশে এসে এটার নাম ধারণ করেছে কর্ণফুলী, কর্ণফুলী নাম ধারণ করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমরা প্রত্যেকটা অঞ্চল কোথা থেকে যুক্ত হয়েছে, কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, সবগুলো আমরা জানলাম। আমি প্রবেশ পথগুলো একটু সাদা ডট দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা প্রবেশ করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ দিয়ে, আমরা প্রবেশ করেছিলাম নীলফামারী দিয়ে। হ্যাঁ, আমরা এটা অন্য একটা দেখি কালার দিতে পারি কিনা, লাইক আমরা এখানে রেড পিঙ্ক কালারটা দিয়ে দেখি। এই যে এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এটা হচ্ছে নীলফামারী, এই অঞ্চলটা হচ্ছে সিলেট, এই অঞ্চলটা হচ্ছে কুড়িগ্রাম যেটা ব্রহ্মপুত্র নদকে প্রবেশ করিয়েছে, এই অঞ্চলটা হচ্ছে কুমিল্লা, এবং এই অঞ্চলটা হচ্ছে রাঙামাটি। যে জেলাগুলো দিয়ে প্রবেশ করেছে সেগুলো আমি ডট করে দিলাম। আমি আশা করছি যেগুলো খুবই সুন্দরভাবে হাইলাইট হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন প্রত্যেকটা নদী আমরা যুক্ত করব, যুক্ত করে আমরা সামনের দিকে যাব এবং আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেবো। যেমন একটা নদী, এই নদীটা, এই নদীটা এখানে যুক্ত হলো এবং এটা আমরা 1 নম্বর স্পট দিলাম। কোন দুইটা নদী যুক্ত হচ্ছে? একটা হচ্ছে তিস্তা আর একটা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র। তাহলে এই নদীগুলো আমরা এখন যুক্ত করব 1 নম্বর স্পটে, তিস্তা এবং ব্রহ্মপুত্র। তাহলে দেখেন 1 নম্বর স্পট যুক্ত হবে তিস্তা প্লাস ব্রহ্মপুত্র। এই দুইটা যুক্ত হওয়ার পরে যে নতুন যে নদীর যে স্রোতধারা তৈরি হবে সেটার নাম আগে ছিল ব্রহ্মপুত্র, অর্থাৎ এই নদীটার নাম কি ছিল? ব্রহ্মপুত্র। কিন্তু একটা ঝামেলা হবে, একটু পরেই পড়বো আমরা। তাহলে 1 নম্বর স্থানটা কোথায়? 1 নম্বর যে স্থানটা তিস্তা এবং ব্রহ্মপুত্র যুক্ত হয়েছিল সেই স্থানটা হচ্ছে চিলমারিতে, চিলমারি, চিলমারি কুড়িগ্রাম, চিলমারি কুড়িগ্রাম। তাহলে চিলমারি কুড়িগ্রামে 1 নম্বর ডান। আমরা বুঝতে পেরেছি যে তিস্তা নদীটা এবং ব্রহ্মপুত্র, আপনি একটু হাইলাইট করে বোঝাতে পারবো, আমি একটু দেখি একটু হাইলাইট করে বোঝাতে পারি কিনা। তাহলে এই যে সিকিম থেকে যে তিস্তা নদীটা বাংলাদেশে এসেছে এবং এই যে ব্রহ্মপুত্র থেকে যে তিব্বত থেকে যে ব্রহ্মপুত্র এসেছে, এই দুটো এসে যুক্ত হয়েছে এই পয়েন্টটাতে। এই পয়েন্টটার নামই হচ্ছে চিলমারি কুড়িগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার চলেন আমরা হাইলাইটারটা অফ করে দিয়ে আমরা একটু ডাটাগুলো পড়ি। তাহলে 1 নম্বরটা ডান। এবার চলেন 2 নম্বরটাতে যাই। আচ্ছা, এবার এই নদীটা সামনের দিকে যেতে যেতেই আমরা হঠাৎ করে খেয়াল করব যে এই অঞ্চলটাতে একটা ভূমিকম্পের কারণে নতুন একটা নদী সৃষ্টি হবে। তাহলে আমরা এই জায়গাটাতে দেব 2 নম্বর স্পট।
আর নতুন যে নদীটা সৃষ্টি হবে সেটার নাম আমরা দিব যমুনা। এটার নাম কি দিব? যমুনা। তাহলে চলেন 2 নম্বরটা বুঝে নেই। আপনারা তো বলতে পারেন যে স্যার দুইটা নদী যুক্ত হয়ে একটা নদী হতে শুনেছি, কিন্তু একটা নদী যাচ্ছে হঠাৎ করে আলাদা হয়ে যাবে, একটা নদী মুড সুইং হলো নাকি? তো মূলত নদ নদীর কিন্তু মুড সুইং হয় না, এটাতে ভূমিকম্প হয়। তো আমরা দেখেছি যে 1787 সালে, সালটা কত? সালটা হচ্ছে 1787 সাল। এই 1787 সালে একটা ভূমিকম্প হয়েছে যে অঞ্চলটাতে, সেটার নাম হচ্ছে ডাউকি ফন্ট। এই ডাউকি ফন্ট বরাবর যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের ফলে যমুনা নদীটা তৈরি হয়। তাহলে এটা একটু মাথায় রাখবেন, 1787 সালে যে নদীটা তৈরি হয়েছে ভূমিকম্পের ফলে, সেই নদীটার নাম আর কিছু নয়, যমুনা। আচ্ছা, তাহলে যমুনাটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যমুনাটা আমরা লিখতে পারি এভাবে যে ব্রহ্মপুত্র এবার যেহেতু নতুনভাবে তৈরি হয়েছে, এবার এজন্য এটার নাম হয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র। আমরা এটাও বুঝবো। তাহলে দেখেন, ব্রহ্মপুত্র মাইনাস যমুনা, এখানে দুইটা নদী দুই দিকে চলে গেছে। নতুনটার নাম হচ্ছে যমুনা, আর যেটা আরেকটা নতুন নদী তৈরি করেছে সেটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। এই দুইটা নদীর বিচ্ছেদ ঘটেছে, ব্রেকআপ হয়েছে যে জায়গাটাতে, সেই স্থানটা হচ্ছে দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ এবং দেওয়ানগঞ্জ কোথায়? দেওয়ানগঞ্জ কিন্তু বাংলাদেশের জামালপুর জেলায় অবস্থিত। জামালপুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারটা আমি একটু বুঝাই দিচ্ছি, দেখেন আমরা এটা দিয়ে বুঝাই। তাহলে এই 1 নম্বর স্পট থেকে নদীটা মূলত এভাবেই যাচ্ছিল, দুঃখিত। আচ্ছা, এই 1 নম্বর স্পট থেকে নদীটা এইভাবে যাচ্ছিল, এইভাবে। কিন্তু হঠাৎ করে কি হইল, এই নদীটাতে একটা ভূমিকম্প হয়ে নদীটা তার গতি চেঞ্জ করে ফেললো। তাহলে একটা নদী থেকে দুইটা নদী হয়ে গেল। যে স্পটটাতে তারা গতি চেঞ্জ করলো, এই যে স্পটটা, এই স্পটটা থেকে তারা দুইটা নদী হয়ে গেল, এই স্পটটাই হচ্ছে মূলত দেওয়ানগঞ্জ জামালপুর। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা সম্পর্কে একটু ভালো করে পড়বেন, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই জায়গাটা একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আচ্ছা, তাহলে চলেন এবার আমরা আমাদের পড়াশোনার দিকে আবার চলে যাই। 2 নম্বর আমরা পারলাম, যমুনা কীভাবে হয়েছে এটা আমরা বুঝলাম, ভূমিকম্পের কারণে হয়েছে 1787 সালে। এবার যমুনা গিয়ে পদ্মার সাথে যুক্ত হইল এবং নতুন আরেকটা স্রোতধারা তৈরি করলো, এটাকে আমরা দিব 3। এই স্পটটাকে আমরা কত দিব? 3। তাহলে 3-এ কে কে যুক্ত হয়েছে? এদিকে পদ্মা, এদিকে যমুনা। তাহলে 3 নম্বরে পদ্মা প্লাস যমুনা, এই দুইটা নদী যুক্ত হয়ে সামনের দিকের যে নতুন স্রোতধারা সৃষ্টি করছে, এটার নাম কিন্তু পদ্মা। এটার নাম কি? পদ্মা। তাহলে সামনের দিকে যে নদীটা যাচ্ছে সেটার নাম হবে পদ্মা। এবং তারা যে 3 নম্বর সেক্টরে যে যুক্ত হয়েছিল, বা 3 নম্বর এই স্থানটাতে যে যুক্ত হয়েছিল, সেই স্থানটার নাম হচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ, অর্থাৎ গোয়ালন্দ রাজবাড়ী। তাহলে গোয়ালন্দ রাজবাড়িতে দুইটা নদী যুক্ত হয়েছে, সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটা নদী, একটা হচ্ছে পদ্মা আর একটা হচ্ছে যমুনা। তারপর পদ্মা নাম ধারণ করে সামনে ফ্লো হয়েছে। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, বাম দিকে সব পড়ে ফেললাম। মজার ছলে যদি আপনি পড়তে চান, এভাবে মাথায় রাখেন, বাম দিকের সবগুলো হচ্ছে চিটার, অর্থাৎ একটা আরেকটার খালি ধোকা দেয়, চিটার। আর ডান দিকের সবগুলো হবে লয়াল, তারা কেউ কাউরে ছেড়ে যাবে না। দেখেন, তিস্তা ব্রহ্মপুত্র আসছিল অনেক স্বপ্ন নিয়ে, তিস্তারে ছেঁকা দিয়ে ব্রহ্মপুত্র চলে গেছে। তাহলে চিটারকে ব্রহ্মপুত্র, তার জীবনে ভূমিকম্প আসলো, তারে ছেড়ে চলে গেল কে? যমুনা। বেটার কাউর কাছে, কার কাছে গেল? পদ্মার কাছে। এবার যমুনারে ছেড়ে পদ্মাও চলে গেল। তাহলে একটা আরেকটার ছেড়ে খালি চলে যাইতেছে, সব ব্রেকআপ এবং সব চিটার ব্লক বাম পাশে। আর আমরা ডান দিকে যেগুলো দেখবো, এগুলো সব হচ্ছে লয়াল, একটা আরেকটার ছেড়ে যাবে না, বরং নতুন কাউকে উৎপাদন করবে, নতুন নদী তৈরি করবে আর কি। তো আমরা এবার 4 নম্বর স্পটে যাব। 4 নম্বর স্পটটা একটু খেয়াল করেন। 4 নম্বর যে স্পটটা, এটা সুরমা এবং কুশিয়ারা যুক্ত হয়ে এই জায়গাটাতে হয়েছে, এটাই হচ্ছে 4। তাহলে দেখেন 4 নম্বরে আমরা বলেছি যে এই পাশটা পুরোটাই লয়াল, তো সেক্ষেত্রে এই পাশে আমরা লিখলাম সুরমার সাথে যোগ হয়েছে কুশিয়ারা। এবার কেউ কাউকে ছেড়ে যায়নি, বরং নতুন কাউকে উৎপাদন করেছে, তারা নাম দিয়েছে তার কালনী। কি নাম দিয়েছে? কালনী। সুন্দর একটা নাম দিয়েছে কিন্তু। তো এই কালনী নদীটাই কিন্তু এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে নদীটা, এটার নাম হচ্ছে কালনী। এটা হচ্ছে সেই কালনী নদী। আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে 4 নম্বর স্পট থেকে যে নদীটা তৈরি হলো, সেটার নাম হচ্ছে কালনী, এই পর্যন্ত। এবং এই 4 নম্বর স্পট যেখানে তারা যুক্ত হয়েছিল, সেই জায়গাটা হচ্ছে
আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, আজমিরিগঞ্জ, 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 হবিগঞ্জ। তাহলে আজমিরিগঞ্জ হবিগঞ্জে যে নদীটা, দুইটা নদী যুক্ত হলো, সুরমা কুশিয়ারা যুক্ত হয়ে যে নদীটা তৈরি করলো সেটা নাম হচ্ছে কালনী। তাহলে দেখেন সুরমা কুশিয়ারা লয়াল ছিল, তারা কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় না, তারা নতুন কাউকে উৎপাদন করেছে, তার নাম দিয়েছে কালনী। এবার কালনী সামনে গিয়ে পেয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্রকে 5 নম্বর স্পটে। দেখেন হৃদয় ভেঙে বসে আছে পুরাতন ব্রহ্মপুত্র। প্রথমে সে চিটার ছিল, তিস্তাকে চিট করে সামনে চলে আসছিল, কিন্তু তার জীবনে ভূমিকম্প হইল, উপরওয়ালা তাকে একটা ফল দিল, তার জীবন থেকে যমুনা চলে গেল। এবার সে মনের ব্যথায় সামনে এগোতে এগোতে সামনে পেয়ে গেল কালনীকে। তো কালনী তার দুঃখ বুঝে, সে যেহেতু চিটার নয়, কালনী পুরাতন ব্রহ্মপুত্রকে অ্যাকসেপ্ট করে নিল, এবং তারা দুইজন মিলে একটা অ্যাটিটিউড গার্ল তৈরি করলো, যার নাম হবে মেঘনা। এই মেঘনা কাউরে পাত্তা দেয় না, বুঝছেন? মেঘনার দরকার শুধু বিসিএস ক্যাডার। তো আমরা সব কিছুই দেখবো। 5 নম্বর স্পটে চলে আসি, বলেন এবার দেখেন 5 নম্বর স্পটে কারা কারা যুক্ত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, খুব ইম্পর্টেন্ট কিন্তু ফ্যাক্ট। 5 নম্বর স্পটে কে কে যুক্ত হয়েছে দেখেন, এই পাশ থেকে ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, এই পাশ থেকে কালনী, তারা দুইজন যুক্ত হয়েছে 5 নম্বর স্পটে। ঠিক আছে, তো আমরা এবার 5 নম্বর স্পটটা দেখব। 5 নম্বর স্পট কে কে যুক্ত হয়েছে, পুরাতন ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র প্লাস কালনী, তারা মিলিত হয়ে যাকে তৈরি করেছে তার নাম হচ্ছে মেঘনা। এবং তারা যে জায়গাটাতে যুক্ত হয়েছিল সেই স্থানটা হচ্ছে ভৈরব। এই ভৈরব কিন্তু কিশোরগঞ্জ জেলায়, বাংলাদেশের 65তম প্রস্তাবিত জেলা এই ভৈরব, বর্তমানে কিশোরগঞ্জ জেলা এই ভৈরব। তাহলে ভৈরবে পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী যুক্ত হয়ে 5 নম্বর স্পট তৈরি করেছে, এবং সামনে যে নদীটা তৈরি করেছে তার নাম মেঘনা। তাহলে আমরা বুঝে গেলাম যে এই পাশটাতে একটা নদী তৈরি হবে, যে নদীটার নাম হচ্ছে মেঘনা। এই নদীটার নাম হচ্ছে মেঘনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ, যখন আমরা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে প্রশস্ততম দুইটা নদীকে যুক্ত করব। এবং এই দুইটা নদী যে জায়গাটাতে যুক্ত হবে সেই যুক্তের স্থানটা আমরা 6 নাম্বার স্পট দিয়ে দিলাম। তাহলে 6 নম্বরে যুক্ত হচ্ছে কে, পদ্মা এবং মেঘনা। তাহলে এবার আমরা 6 নম্বরটা একটু করে দেখি। 6 নম্বরে যেটা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নদী, একটা হচ্ছে পদ্মা আর একটা মেঘনা, আমরা যুক্ত করব। তাহলে দেখেন লিখে ফেলেন, পদ্মা প্লাস মেঘনা, এই দুটো যুক্ত হয়ে সামনের দিকে যে নদীটা তৈরি হবে এই নদীটার নামই হচ্ছে মেঘনা নদী। তাহলে এই যে নদীটা সামনের দিকে চলে যাচ্ছে এটার নাম কি, মেঘনা নদী। তাহলে মেঘনা নদী দেখেন, মেঘনা কিন্তু জানে পদ্মা অলরেডি যমুনাকে রিজেক্ট করে আসছে, মানে পদ্মা কিন্তু চিটার। তো মেঘনা পদ্মাকে পাত্তা না দিয়ে সামনে চলে গেল, এবং তার এই ধৈর্যের ফলে সে কিন্তু পেয়ে গেল বে অফ বেঙ্গল, অর্থাৎ বিসিএস ক্যাডার, অর্থাৎ বাংলাদেশের বঙ্গোপসাগরকে পেয়ে গেল। কি নদী টদী, সে একবারে সাগরকে পেয়ে গেল। তাহলে এই 6 নম্বর স্পটটা যেখানে যুক্ত হয়েছিল সেই স্থানটার নাম কি, সেই স্থানটার নামই হচ্ছে চাঁদপুর। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে নদ নদীর উৎপত্তি, প্রবেশপথ, যুক্ত, কোন নদী হয়েছে, কোথায় গিয়ে পতন হয়েছে, সবগুলোই ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করিয়ে দিলাম। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখবেন, পড়বেন, রিভিশন দিবেন, রিভিশন দিয়ে ভালোভাবে এগুলো আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করি এই ম্যাপ অ্যানালাইসিসটা যদি একবার দুইবার রিভাইড করে দেখতে পারেন আপনারা, ইনশাল্লাহ এটার উপর আপনার একদম দক্ষতা হয়ে যাবে, বা আপনাদের এর উপর একটা দক্ষতা অর্জন হবে। তো আশা করছি এই নদ নদীর এটা আপনারা সবাই পিডিএফও পেয়ে যাবেন। তো আমরা এটাতে আর সময় দিচ্ছি না, এই সবগুলোকে রেখে আমরা এবার আমাদের বেসিক যে ডাটা, সেই ডাটার দিকে চলে যাচ্ছি। এবার আমরা মূলত পড়াশোনা করব নদ নদীর খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু কনটেক্সট, যেমন নদীর উপন্যাস, নদীর ঐতিহাসিক স্থান এবং শহর। এই জায়গা থেকে নদী তীরবর্তী বিভিন্ন শহর, যেমন আপনারা সবাই জানেন যে টেকনাফ। আচ্ছা বলেন তো টেকনাফটা কোথায়? বাংলাদেশের দক্ষিণ দিকে, তাই তো? তাহলে যদি দক্ষিণ দিকে টেকনাফটা থাকে তাহলে টেকনাফ কিন্তু নাফ নদীর তীরে হবে। এবং কাপ্তাই, এই কাপ্তাই কিন্তু কর্ণফুলীর উপরে, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নামও কিন্তু কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, তারপর নড়াইলে আছে মধুমতি চিত্রা, পাশাপাশি দেখবেন বাংলাবান্ধা, এটা মহানন্দা। বাংলাবান্ধা কিন্তু বাংলাদেশের সর্ব উত্তরের যে উপজেলাটা বাংলাবান্ধা, আপনাদেরকে বলেছিলাম একটু আগে। পটুয়াখালীতে আছে পায়রা স্থলবন্দরের নাম শুনেছেন। ঝালুকাঠিতে আছে বিষখালী, তারপর আছে গাবখান। ঠিক আছে, বিষখালী এটার পাশাপাশি গাবখানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, গাবখান, এই গাবখান চেনেন। তারপরে হচ্ছে ভৈরবে আছে মেঘনা,
তারপর আপনি দেখবেন যে সিলেট, এই সিলেটে আছে সুরমা, কুশিয়ারা। হ্যাঁ, টুঙ্গি এতে আছে তুরাগ নদী। এই তুরাগ নদীর পারে কিন্তু বিশ্ব ইজতেমা হয়। ইজতেমা, এই ইজতেমা কোথায় হয়? বিশ্ব ইজতেমা কিন্তু তুরাগ নদীর তীরে হয়। টুঙ্গিপাড়া, এই টুঙ্গিপাড়া আছে মধুমতি। তারপর দেখবেন ফেঞ্চুগঞ্জ, এই ফেঞ্চুগঞ্জে আছে কুশিয়ারা। একটা হচ্ছে সিলেটে সুরমা, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা। মংলা, এই মংলায় আছে পশুর নদী। এই পশুর নদী দিয়ে কিন্তু মংলা বন্দরে অনেক ভারী ভারী জিনিস যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন নদীর তীরবর্তী শহর এবং নদীগুলো আপনারা জানলেন, এগুলো থেকে কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, এই জন্য একটু ভালো করে এগুলো একটু পড়তে হবে। আচ্ছা, এবার দেখেন নদী তীরবর্তী ঐতিহাসিক স্থান। মাঝে মাঝে প্রশ্ন করে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, বারবার আসছে পরীক্ষাতে। তো আমরা এগুলো পড়বো। যেমন সোনারগাঁও, যেটা সোনারগাঁও, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা নারায়ণগঞ্জের শীতলক্ষা বা পুরাতন ব্রহ্মপুত্রতে। পাশাপাশি দেখবেন পাহাড়পুর যে বিহার, সেটা আত্রাই নদীর তীরে। লালবাগ কেল্লা বুড়িগঙ্গার তীরে, লালবাগ কেল্লা ঢাকায়। নারায়ণগঞ্জের অবস্থানটা নারায়ণগঞ্জ, এই যে আত্রাই নওগাঁতে, আর এটা হচ্ছে ঢাকায়। আবার দেখবেন উয়ারি ভটেশ্বর, যেটা নরসিংদীতে মেঘনা নদীর তীরে অবস্থিত। মহাস্থানগড়, যেটা বগুড়ার তীরে, বগুড়ায় অবস্থিত করতোয়া নদীর তীরে। আর আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। তো এই ঐতিহাসিক স্থানগুলো কোন জেলায়, কোন নদীর তীরে এবং কোন বিষয়ে, সেই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। বিশেষ করে এখান থেকে সবচেয়ে বেশি আসে কোনটা জানেন? এই করতোয়াটা বেশি আসে। আপনাদের এখানে সবচেয়ে বেশি আসে কোনটা? পাহাড়পুর, সোনারগাঁও। পাশাপাশি এখান থেকে উয়ারি ভটেশ্বর মাঝে মাঝে চলে আসতে পারে, নরসিংদী। এই নরসিংদী দিয়ে নদীটা না আসলেও জেলাটা আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, নদী তীরবর্তী ঐতিহাসিক স্থানগুলো একটু ভালো করে পড়বেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলা, সভ্যতাগুলা, জনপদগুলো পড়লেও কিন্তু দেখবেন এগুলো আবার রিপিট হবে আপনাদের পড়াশোনার মধ্যে। আচ্ছা, এবার নদী কেন্দ্রিক কিছু চলচ্চিত্র এবং উপন্যাস, যেটা আমাদের মাথা ব্যথার সবচেয়ে মূল কারণ। আপনারা দেখবেন, আপনারা কিন্তু মুক্তিযুদ্ধ পড়াশোনা করার সময় দেখবেন যে এই চলচ্চিত্র, উপন্যাস এগুলোকে স্কিপ করে যাওয়ার চেষ্টা করেন। তো আমরা কিন্তু এটা করব না। আমরা আজকে এগুলো সবগুলোই দেখার চেষ্টা করব। যেমন সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি, 3 স্টার করে। পদ্মা নদীর মাঝি, এটা রচনা করেছিলেন বা লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণ। নদী ও নারী, এটা পরীক্ষাতে অনেকবার এসছে, বিশেষ করে জবের পরীক্ষাগুলোতে। এটা হচ্ছে হুমায়ুন কবির। তারপরে কাদো নদী কাদো, এই কাদো নদী কাদোটা, এটা এসেছে সৈয়দ ওয়ালিউল্লাহ, এটা লিখেছে। এটাও কিন্তু অ্যাডমিশনে এসেছে, অনেকগুলো ভার্সিটির অ্যাডমিশনে। পাশাপাশি এখান থেকে এসেছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝিটা, এটা লিখেছে গৌতম ঘোষ। এবং তিতাস একটা নদীর নাম, এটা লিখেছে ঋত্বিক ঘটক। এই নদীগুলাই মূলত বারবার পরীক্ষাতে এসেছে। নদী কেন্দ্রিক উপন্যাস, চলচ্চিত্রগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে নদী কেন্দ্রিক উপন্যাস, আর এগুলো হচ্ছে চলচ্চিত্র। যেমন পদ্মা নদীর মাঝি, এটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এটা পরিচালনা করেছে গৌতম ঘোষ। আবার দেখবেন তিতাস একটি নদীর নাম, এটা লিখেছে অদ্বৈত মল্লবর্মণ, কিন্তু এটা মূলত ছবিতে রূপান্তর করেছে, পরিচালনা করেছে ঋত্বিক ঘটক। তাহলে এভাবে লেখক এবং পরিচালক দুইটা একটু মাথায় রাখবেন। এগুলো বারবার পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও আসার সম্ভাবনা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমার, এবার আমরা কিছু ব্যক্তিবর্গের নাম শুনবো, যে ব্যক্তিবর্গগুলোর সাথে নদী জড়িত। নদীর সাথে কিন্তু আপনারা দেখবেন যে অনেক কবি আছে যারা নদীর সাথে জড়িত, অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে। যেমন আমরা যদি বলি জীবনানন্দ দাশ, তো তিনি কিন্তু একটা কবিতা লিখেছেন, আবার আসিব ফিরে সেই ধানসিঁড়িটির তীরে। ঠিক আছে, সেই ধানসিঁড়ি নদীটা তাহলে কার সাথে জড়িত? জীবনানন্দ দাশের সাথে। তাহলে এই জীবনানন্দ ধানসিঁড়ি নদীর সাথে। মাইকেল মধুসূদন দত্ত, সতত হে নদ তুমি পরমর মনে, মনে আছে সেই কবিতা? সেই কবিতা কিন্তু কপোতাক্ষ নদ, সেই নদ কিন্তু মাইকেল মধুসূদন দত্তের। পাশাপাশি আল মাহমুদ তিতাস নদী, অদ্বৈত মল্লবর্মণ তো তিতাস একটি নদীর নাম নিয়ে তিনি কিন্তু একটা রচনাই লিখেছেন। তারপরে কবি রবীন্দ্রনাথের সাথে আছে পদ্মা নদী। বিশেষ করে দেখবেন পদ্মার গড়াই যে অঞ্চলটা, যেটা মূলত হচ্ছে কুষ্টিয়ার অঞ্চলে, কুষ্টিয়ার শিলাইদহতে কিন্তু তার কুঠিবাড়ি ছিল। তো এই পদ্মা নদী তার সাথে কানেক্টেড। খুলনার রূপসা নদী, যেটাকে মূলত রূপলাল সাহা থেকে রূপসা এই নদীর নামকরণ করা হয়। শাহ আব্দুল করিমের সুরমা এবং এস এম সুলতান, বিখ্যাত চিত্রশিল্পী, নড়াইলের চিত্রশিল্পী এস এম সুলতানের চিত্রা নদী। আর আমরা দেখেছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, যেটা ময়মনসিংহে আছে, এটা কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদীর একদম তীরে, একদম নদীর পাশেই হচ্ছে তার শিল্পাচার্যের, এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই তার শিল্পাচার্যের বিশাল বড় জাদুঘর। এটা একটু দেখবেন। আর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, অর্থাৎ পদ্মা নদী। তো এই স্মরণীয় ব্যক্তিদের স্মরণীয় সেই নদী এবং নদী নিয়ে তাদের লেখা, তাদের উপন্যাস, সব কিছু আমরা ইনশাল্লাহ পড়ে নেব। এবার কিছু গুরুত্বপূর্ণ সেলফ টেস্ট হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সেগুলো যাচাইয়ের দরকার আছে না? আমরা চাই যে আমাদের প্ল্যাটফর্ম সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে সিকিউরড এবং সর্বোচ্চ পরিমাণ আপনাদেরকে দেবে।
তো সেটার জন্যই কিন্তু সেলফ টেস্টটা নেওয়া। তো চলেন বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট নিয়ে একটু পড়াশোনা করা যাক। কোথায় আছে বর্তমানে, কোথায়? এটা আছে ফরিদপুরের হারুকান্দিতে। আমরা দেখেছি যে 1989 সালে এটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয় মূলত 1977 সালে। আর এটা হচ্ছে স্থানান্তর করা হয়, স্থানান্তরিত হয়। আর এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় ঢাকায়, ঠিক আছে? স্থানান্তরিত হয় ফরিদপুরে স্থানান্তরিত হয়। তা প্রিয় শিক্ষার্থীরা এটা একটু দেখবেন, আনসারটা কি হচ্ছে? আনসারটা অবশ্যই হবে ফরিদপুর। পরে কোশ্চেনে চলে যাচ্ছি। তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? আমি আপনাকে বলি, হ্যাঁ, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 2017 সালের প্রশ্ন। 2017 সালের প্রশ্ন মিলাই নিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017 সালে এই প্রশ্নটা আসছে যে তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়? কারণ সেই বছর একটা বন্যা হয়েছিল তিস্তা নদীতে। তো আমরা পড়াশোনা করতেছিলাম সাম্প্রতিক, আর ঢাবি তুলে দিল কি বেসিক থেকে। চাকরির বাজারেও কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি তারা ফলো করে, সাম্প্রতিকে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বেসিক থেকে প্রশ্ন তুলে দেয়। এটা হবে সিকিমের পার্বত্য অঞ্চল। আনসারটা কি হবে? সিকিমের পার্বত্য অঞ্চল। আচ্ছা, পরটাতে চলে যাই। দোলাই কোন নদীর পূর্ব নাম? আমরা জানি দোলাই পূর্ব নাম হচ্ছে বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই, যে কারণে আপনারা ঢাকায় গেলে কিন্তু দোলাই খাল দোলাই পার ডাকে। দোলাই পার মানে বুড়িগঙ্গার পার। আচ্ছা, কোন নদীর অপর নাম কীর্তিনাশা? আমরা দেখেছিলাম রাজা রাজবল্লভ। এই রাজবল্লভের যে কীর্তি ছিল সেই কীর্তিগুলোকে নাশ করেছে, এই জন্য এটার নাম হয়েছে কীর্তিনাশা। তো এটা কিন্তু পদ্মা নদীর নাম হচ্ছে কীর্তিনাশা। তারপর দেখব পদ্মা এবং যমুনা কোথায় যুক্ত হয়েছে। এক পাশ থেকে পদ্মা আসে, ব্রহ্মপুত্র থেকে ভেঙে যমুনা আসে, যমুনা এসে যুক্ত হয়েছে কোথায়? গোয়ালন্দ রাজবাড়ি। এই গোয়ালন্দ রাজবাড়িতে যুক্ত হয়েছে, এই পাশে পদ্মা আর এই পাশে যমুনা। তা এই দুইটা নদী যুক্ত হয়েছে। তো এটা কিন্তু হবে কোথায়? গোয়ালন্দ। রাজবাড়ির পূর্ব নাম কিন্তু গোয়ালন্দ, তাহলে আনসার হবে গোয়ালন্দ রাজবাড়ি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, পদ্মা এবং মেঘনা নদী কোথায় যুক্ত হয়েছে? আমাদের সাবেক একজন শিক্ষামন্ত্রী ছিলেন, নারী শিক্ষামন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী দীপুমণির জেলা হচ্ছে এই চাঁদপুর, এবং ইলিশের জেলা বলা হয় এই চাঁদপুর। এই চাঁদপুরটা কিন্তু ইম্পর্টেন্ট, আনসার হবে চাঁদপুর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী কয়টা? আমরা জানি অভিন্ন নদীকে ইংরেজি প্রতিশব্দ হিসেবে আমরা বলেছি ট্রান্স বাউন্ডারি রিভার। এই ট্রান্স বাউন্ডারি রিভার মোট আছে 57টা, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে আছে 54টা, এবং বাংলাদেশ মিয়ানমারের সাথে আছে 3টা। তাহলে আনসার হবে কতটা? 54টা। আনসার হচ্ছে 54টা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বগুড়ায় অবস্থিত মহাস্থানগড়। বগুড়ায় দুইটা খুবই গুরুত্বপূর্ণ নদী আছে, একটা নাম হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে করতোয়া। তাহলে আনসার কি হবে? আনসার হবে করতোয়া নদীর তীরে। পরেরটাতে আসি, ধানসিঁড়ি নদীর তীরে। ধানসিঁড়িটা কোন নদীর তীরে অবস্থিত? আবার এই শিবপীরে সেই ধানসিঁড়িটির তীরে। এটা কিন্তু ঝালকাঠিতে অবস্থিত। পাশাপাশি লিখে রাখতে পারেন যে গাবখান চ্যানেল, আপনাদের বলেছিলাম গাবখান চ্যানেলটা কিন্তু এই ঝালকাঠিতে। আচ্ছা, ফারাক্কা হবে এটা, ফারাক্কা। এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমানা থেকে কত দূরে? এটা হচ্ছে 11 মাইল অথবা বলতে পারেন 16.5 কিলোমিটার দূরে। এবং এই ফারাক্কা নিয়ে 1976 সালে একটা লং মার্চ হয়েছিল। এই লং মার্চটাকে নেতৃত্ব দিয়েছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং তিনি সেখানেই অসুস্থ হয়। তিনি 16 মে কিন্তু সেই লং মার্চটা লিড দিয়েছিলেন, এবং তিনি সেখানে অসুস্থ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই সেই ফারাক্কা বাঁধ, যেটাকে বলা হয় বাংলার মরণ ফাঁদ। এই মরণ ফাঁদ বলেছিলেন কিন্তু মাওলানা ভাসানী, যে বাংলার মরণ ফাঁদ হচ্ছে এই ফারাক্কা বাঁধ। তো এটা 16.5 কিলোমিটার হবে, আনসার হবে 16.5 কিলোমিটার। এটা আনসারটা ভুল আছে, এটা আনসার হবে এটা 16.5 কিলোমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আপনাদের সকলকে আজকের এই পূর্ণাঙ্গ ক্লাসটা করার জন্য একটা বড় থ্যাংক ইউ। এতক্ষণ ধৈর্য ধরে পুরোটা ক্লাস করেছেন। তো আশা করি আমাদের এই প্ল্যাটফর্মের প্রত্যেকটা ক্লাস আপনাদের খুবই ইনফরমেটিভভাবেই আপনারা আনসারগুলো পাবেন। পাশাপাশি আমাদের ক্লাসগুলো করে এমনটা কখনোই মনে হবে না যে আমরা কোনো জিনিসে কম দিয়েছি বা কোনো জিনিসে কোনোভাবে কার্পণ্য করেছি। সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।